সেদিন সন্ধেবেলায় বিলাসপুর গ্রামের ৩ জন গ্রামের বড় গাছতলাটায় বসে নিজেদের মধ্যে গল্প করছিল। কি হে, তোমরা সব এখানেই বসে আছো? আজও তো সন্ধে হতে না হতেই লোডশেডিং হয়ে গেল। মহেশ কাকা, এত দেরি করে এলে? তোমার জন্য আনা সব মুড়ি তো ঠান্ডা হয়ে গেল। সন্ধেবেলা রোজই তো লোডশেডিং হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের এই সমস্যা আর বোধহয় কখনো ঠিক হবে না। ওইসব বাদ দিয়ে এখন এই না মহেশ কাকা, সব মুড়ি খাও। আচ্ছা কাকা, এমন কোনো রোমাঞ্চকর গল্প বলো না যেখানে ভয় ভালোবাসা সবই আছে। ভয় ভালোবাসা সব এমন আবার হয় নাকি? হয় না, হয়েছিল। আজ থেকে বছর ৩০ আগে আমার সাথে এমনই এক ঘটনা ঘটেছিল। ঘটনাগুলো মনে পড়লে আজও কেমন একটা অনুভূতি হয়। বলো না কাকা, আজ তাহলে সেই গল্পই শুনি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সে আজ থেকে মোটামুটি ৩০ বছর আগের কথা। অঙ্কের শিক্ষক হিসেবে তখন আমার চাকরি হলো আদিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। জায়গাটা ছিল আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। আমার বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা ছিল সোমবার থেকে, কিন্তু আমি একদিন আগেই অর্থাৎ রবিবারে সেখানে পৌঁছে যাব ঠিক করি। কথা ছিল যে আদিগঞ্জ স্টেশন থেকে আমাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমেন্দ্রনাথ বাবু নিতে আসবেন। আমাদের পাড়ার হরি কাকা, তিনি আদিগঞ্জে কিছুকাল কাটিয়েছিলেন। তার মুখে শুনেছিলাম কয়েক মাস আগে সেখানে কি একটা ঘটনা ঘটেছিল। যদিও আমি সেসব বিষয় নিয়ে বেশি চিন্তিত একেবারেই ছিলাম না। নতুন নতুন ছাত্রদের কি অঙ্ক শেখাবো, এটাই আমার কাছে বড় ব্যাপার ছিল। প্রধান শিক্ষকের সাথে আমার ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছিল। আপাতত আমার জন্য ওখানকার পুরনো এক বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন যখন থামল আদিগঞ্জে, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি একাই নামলাম স্টেশনে। স্টেশন তো নয়, যেন দেখে মনে হয় কতকালে পুরনো পরিত্যক্ত এক জায়গা। কিছুটা দূরে দেখা যাচ্ছে স্টেশন মাস্টারের ঘর, কিন্তু আলো জ্বলছে না কোথাও। চারিদিকে কেবল ঘুরঘুটে অন্ধকার ছেয়ে রয়েছে। ট্রেনটা চলে যাওয়ার পর আমি খোঁজার চেষ্টা করলাম কাউকে দেখা যায় কিনা। প্রধান শিক্ষকের তো আসার কথা ছিল, কিন্তু সেখানে কাউকেই আশেপাশে দেখতে পেলাম না কোথাও। তখনই হঠাৎ, আপনি কি মহেশ বাবু? অন্ধকারে আচমকা আওয়াজটা আসাতে আমি তখন কিছুটা হকচকিয়ে গিয়েছিলাম। সেদিকে ফিরে তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে কি একজন এদিকেই এগিয়ে আসছে। কাছে এগিয়ে আসলেও মুখটা ঠিক বুঝতে পারছি না, যেন কোনো এক ছায়া মূর্তি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমিই মহেশ ভট্টাচার্য। আপনি তাহলে আমাদের এই আদিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের নতুন শিক্ষক? আগে হ্যাঁ, আপনিই বুঝি প্রধান শিক্ষক? না না, আমার নাম জীবন মুখোপাধ্যায়। আমি ওই বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। প্রধান শিক্ষক বাবুর শরীরটা ভালো নয়, তাই আপনি আমার সঙ্গে চলুন। ও আচ্ছা আচ্ছা, তাই উনি আপনাকে পাঠিয়েছেন? যাক, ভালোই হয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। জীবনবাবুকে আমার প্রথম দেখাতেই বেশ ভালো লাগে। মনে মনে তার প্রতি একটা শ্রদ্ধার ভাব তৈরি হয়। মহেশ বাবু, আপনি আমার থেকে বয়সে নিশ্চয়ই ছোটই হবেন, ছোট ভাইয়ের মতো। বড় ভাই হয়ে আপনাকে কি আমি একটি ছোট আবদার করতে পারি? এমা, ছি ছি, কি বলছেন? অবশ্যই বলুন। আমার ক্ষমতাতে থাকলে আমি অতি অবশ্যই আপনার আবদার রাখব। আমি জানি গ্রামের বিদ্যালয় তো, সেই কারণে আপনি এখানকার পঠন পাঠন সম্পর্কে দ্বিধায় আছেন। আপনি এখানে কদিন থাকলেই দেখবেন আপনার সত্যিই খুব ভালো লাগবে। এখান থেকে তখন আর
সহজে ছেড়ে কোথাও যেতেও পারবেন না। আর বিশেষত সব ছাত্ররা আপনাকে মায়ার জালে আটকে ফেলবে। আমি বুঝতে পারছি যে আপনার এই জায়গাটি খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনার মতো শিক্ষক থাকলে তো ছাত্ররা ভালোই শিখবে। আপনি কথা দিন ছাত্রদের ভীষণ ভালোভাবে শিক্ষা দেবেন, খুব ভালোবাসবেন। ওদের কোনো বিপদ আপদ হলেও আপনি ওদের যথাসাধ্য সাহায্য করবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো সবটুকু দেওয়ারই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি নিশ্চিন্ত হলাম। আর তাছাড়া আপনি তো রয়েইছেন আমার সাথে। তবে আমি তো খবর পেয়েছিলাম এই বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক আমিই হচ্ছি। আপাতত তো আর কেউ নেই। আপনি একদম ঠিকই শুনেছেন। তার মানে ঠিক বুঝলাম না তো। আমরা যে পথটা দিয়ে হেঁটে চলেছি ঠিক তার পাশ দিয়ে গেছিল একটি রেল লাইন। দূর থেকে ট্রেন আসছে, তার আলো আর হর্ন শুনেই বুঝতে পারি। ঠিক এমন সময় আমি দেখি জীবনবাবু লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন। আরে অতুল্লা ওদিকে কোথায় যাচ্ছে? কিন্তু আমি তো ওখানে কাউকেই কোথাও দেখতে পেলাম না। ততক্ষণে ট্রেন আমাদের একদম কাছে চলে এসেছে। জীবনবাবু ওদিকে যাচ্ছেন কেন? ট্রেন আসছে যে, ওখান থেকে সরে আসুন। অতুল, অতুল, ওদিক থেকে সরে এসো। জীবনবাবু আপনি কাকে ডাকছেন? ওখানে তো কেউই নেই, সামনে থেকে ট্রেন আসছে। জীবনবাবু ততক্ষণে ট্রেনের একেবারে সামনে চলে গেছেন। ভয়ে বিস্ময়ে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার চারপাশটা যেন কেমন অন্ধকার হয়ে আসছে। জ্ঞান হারাতে হারাতে যেন শুনতে পাচ্ছে জীবনবাবুর গলা। মহেশ বাবু, আমার ছাত্রদের দেখবেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি রেল লাইনের ধারে পড়ে আছি, আর আশপাশে কিছু মানুষের ভিড়, সাথে প্রধান শিক্ষকও ছিলেন সেখানে। সবাই মিলে আমায় তখন সেখানকার কাছাকাছি একটি চায়ের দোকানে নিয়ে আসে। আপনি কে? এমনভাবে মাটিতে পড়েছিলেন লাইনের ধারে, শরীর খারাপ লাগছিল, এখন কেমন লাগছে? আর আমি মহেশ, মহেশ ভট্টাচার্য। মহেশ ভট্টাচার্য, আপনি তাহলে আমাদের আদিগঞ্জ বিদ্যালয়ের নতুন অঙ্কের শিক্ষক? আগে হ্যাঁ। আমি হেমেন্দ্রনাথ, প্রধান শিক্ষক। শরীরটা খারাপ হওয়ার জন্য স্টেশনে সময় মতো পৌঁছাতে পারিনি। ওই দিক দিয়ে যাওয়ার সময় তো আপনাকে ওখানে লাইনের ধারে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখলাম। এমন অবস্থা হলো কিভাবে? আপনি জীবনবাবুকে দেখলেন? জীবনবাবুর সাথে কি যে হয়ে গেল। জীবনবাবু? কে জীবনবাবু? আমি আমাদের অঙ্কের শিক্ষক জীবনবাবুর কথা বলছি। আপনার ওনার সাথে দেখা হয়েছিল? এই কথাটি বলে উনি যেন কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, তিনি তো আমাকে নিয়ে আসছিলেন। অতুল্লাকার নাম ধরে ডাকলেন। সামনে থেকেই তখন একটা ট্রেন আসছিল, তিনি তাকে বাঁচাতে ছুটলেন। তারপর চলন্ত ট্রেনের সামনে গিয়ে যে বিগত 3 মাস আগেই মারা গেছে, সে আজকে আবার মারা যাবে কি করে? কি বলছেন আপনি? উনি 3 মাস আগেই মারা গেছেন? একদম ঠিক শুনেছেন। আপনি যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলেন 3 মাস আগে, আমাদের বিদ্যালয়ের এক ছাত্র অতুলকে বাঁচাতে গিয়ে নিজের ট্রেনে কাটা পড়েন। হ্যাঁ, সত্যিই ভীষণ ভালো মানুষ ছিলেন জীবনবাবু। ছাত্ররা ছিল তার প্রাণ। হয়তো নিজে প্রাণের থেকেও বেশি ওদের ভালোবাসতেন তিনি। শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে এলো। মনে মনে বললাম, জীবনবাবু, আপনার ছাত্রদের আমি দেখে রাখব, ভালো রাখব, সব সময় আপনার মতো তাদের পাশে থাকব। চলুন মহেশবাবু, এবার ওঠা যাক। আপনাকে আপনার
থাকার জায়গাটা দেখিয়ে দিই। হ্যাঁ চলুন। আমারও বেশ ক্লান্ত লাগছিল, তাড়াতাড়ি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারলে ভালো হয়। দুজনে হাঁটতে শুরু করলাম। আসলে এখানে আপনার থাকার জায়গাটা ঠিক করতে একটু সমস্যা হয়েছিল। এখানে কার বাড়িতেই বা আপনাকে থাকতে দিই, তাই এখানের এক পুরনো বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা করেছি। ওই তো আমরা এসে গেছি। তখন সামনের দিকে তাকিয়ে আমি যেন চমকে উঠলাম। সুবিশাল এক জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক অন্ধকার পুরী। রাতের অন্ধকারে মনে হচ্ছে যেন থমকে যাওয়া ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি। এ কোথায় এলাম আমি? আপনি আজ নিশ্চয় খুব ক্লান্ত, তার সঙ্গে আজকের এই নতুন অভিজ্ঞতা আপনার মনের উপর গভীর চাপ ফেলবে। আপনার এখন বিশ্রাম প্রয়োজন। আপনার ঘরের চাবি তো আপনাকে দিয়েই দিয়েছি আগে। আপনি যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। আপনি ভিতরে যাবেন না? অন্ধকারময় জমিদার বাড়ির দিকে এক পলক তাকিয়ে হেমেন্দ্রবাবু বললেন, না না, আমি আর যাব না। শরীরটা ভালো না বিশেষ, বললাম না, বাড়িতে ফিরে বিশ্রাম নিতে হবে। ঘরটা কোন দিকে যেন বলেছিলেন? দেখি উনি ততক্ষণে বেশ খানিকটা আগে এগিয়ে গেছেন। অগত্যা আমি একাই এগিয়ে গেলাম জমিদার বাড়ির দিকে। ঘরটা দেখতে পেয়ে খুলে ভিতরে ঢুকলাম। ক্লান্ত শরীরে বসে একটু বিশ্রাম নিচ্ছি, হঠাৎ কোথায় কি একটা পড়ার আওয়াজ হলো। শুনে চমকে উঠলাম আমি। এই নির্জন বাড়িতে এই সময় কে রয়েছে? তাহলে এও কি জীবনবাবুর মতো? কারুর পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে না। ঘর থেকে বাইরে বেরোলাম আমি। দেখতে পেলাম একজন যেন বারান্দা ধরে এদিকে এগিয়ে আসছে, হাতে হ্যারিকেন। শুধুমাত্র সেটা ছাড়া আর তো কিছুই দেখা যাচ্ছে না। ও কে? আমার কাছাকাছি এসে সে হ্যারিকেনটাকে উপরের দিকে করতেই তার মুখটা আলো আবছায়াতে দেখতে পেলাম। ঘন কৃষ্ণবর্ণ মুখ, বয়সের ভারে জীর্ণ, কাঁচা পাকা গুফ আর মাথার চুল। আলো আধারিতে ভয়ঙ্কর দেখাচ্ছে তার মুখের আদল। আপনি কি নতুন মাস্টার মহেশ? হ্যাঁ। আপনার অপেক্ষায় করছিলাম। আমি ঘনশ্যাম, কিছুক্ষণ আগে এসেছি। আপনার যাতে এখানে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই হেড স্যার আমাকে দেখতে বলে গেছেন। আপনি ঘরে বসুন, আমি আপনার রাতের খাবার নিয়ে আসছি। আমার ধরে যেন প্রাণ এলো তখন। অযথাই ভয় পাচ্ছিলাম আমি। ঘনাদার হাতে তৈরি বেশ সুস্বাদু খাবার খেয়ে ঘরে এসে বসেছে। তার কিছু সময় মধ্যেই সে এসে আমার ঘরের কোণে সেই লণ্ঠনটা রেখে দিয়ে বলল, লণ্ঠনের আলোটা নিভাবেন না বাবু। আর হ্যাঁ, আরেকটা কথা, এই রাতের বেলায় ঘরের বাইরে একদম বেরোবেন না। এখানে কি শিয়াল কুকুরের উপদ্রব আছে নাকি? তেমন কিছুই নেই। আপনি নতুন জায়গাতে এসেছেন, তাই সাবধানে থাকাই ভালো। আমি আপনার পাশের ঘরেই আসি। আপনার কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবেন, কিন্তু আমি তাহলে এখন চলি। খাটে শুয়ে চোখটা একটু বন্ধ করতেই জীবনরগণ মুখটা বারবার মনে পড়তে লাগলো আমার। আর হেমেন্দ্রনাথ বাবু আর তার সাথে ওই ঘনশ্যামের আচরণটাও কেমন যেন একটা অদ্ভুত ঠেকলো। একজন তো এই রাতে জমিদার বাড়ি ঢুকতেই চাইল না, আবার আরেকজন রাতের বেলায় ঘরের বাইরে বেরোতেই না করছে। এইসব ভাবতে ভাবতে চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে হেমেন্দ্রনাথ বাবু আমাকে বিদ্যালয়ে নিয়ে যেতে এলেন। কি মহেশ বাবু, এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো সমস্যা হয়নি।
বেশ বেশ, তা চলুন, আপনার তো আজ আদিগঞ্জ বিদ্যালয়ে প্রথম দিন। হাই, আজ আমি নিজেই আপনাকে সেখানে নিয়ে যেতে এলাম। বিদ্যালয়ের সকলের সাথে পরিচয় হয়ে, বিশেষত সব ছাত্রদের সাথে আলাপ হওয়াতে মনটা ভালো হয়ে গেল। এভাবে কেটে গেছে বেশ কিছুদিন। জীবনবাবুকে আর কখনো দেখিনি। এখন প্রতিদিন বিদ্যালয়ে যাই আর বিকেলে ছুটি হলে বাড়ি ফিরে আসি। এইভাবেই কোনো রকমে কেটে যাচ্ছে দিন। তবে হ্যাঁ, অতুলকে দেখতে পেয়েছিলাম বিদ্যালয়ে। সত্যি কি প্রাণ চঞ্চল ছেলেটা। এই অতুলকে বাঁচাতে গিয়েই সেদিন জীবনবাবু নিজের প্রাণটা। আমি সেখানে আছি একতলার একটা দুটো ঘর নিয়ে। সেই জমিদার বাড়ির আশপাশটা যত্নের অভাবে বড় বড় ঘাস আর আগাছায় একদম ভরে গেছে। প্রতিটা দেওয়ালে যেন প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। এক রবিবার ছুটির দিন বিকেল বেলায় ঘনাদা, তুমি আমাকে এই জমিদার বাড়িতে একটু ঘুরিয়ে দেখাবে না? জমিদার বাড়ি দেখবেন? কিন্তু এখানে তেমন তো কিছুই দেখার নাই। সব ঘরে তো প্রায় তালা বন্ধ। তাও দেখবেন যখন বলছেনই, তাহলে চলুন আপনারে দেখিয়ে আনি। বলেছিলাম না, সব ঘর বন্ধ। কিন্তু হঠাৎ দোতলাতে একটি ঘরের দরজায় দেখলাম তালাটা আধ খোলা হয়ে ঝুলছে। ঘনাদা, এখানকার সব ঘরে তো তালা বন্ধ দেখলাম, তাহলে শুধু এই ঘরটা তালা খোলা কেন? কিছু কি জানো তুমি? এইটাও তো বন্ধই ছিল, তাহলে খুললো কি করে? না বাবু, আমি জানি না। আমার মনে হয় আপনারও জানার দরকার নেই। ও জিনিস যেমন আছে থাক। আপনি এইসব জিনিসে হয়তো কৌতূহল দেখাতে যায় না বাবু। ঘনশ্যামের থেকে এরকম একটা কথা শুনে একটু অবাক হলাম আমি। কি এমন আছে এখানে যে এরকম ভাবে বলছে ও? সেই দরজাটা খুলে ঢুকলাম আমি ভিতরে। ওর বারবার বারণ সত্ত্বেও। বাবু যাবেন না বাবু, কি দরকার? এই যা যেমন আছে থাক না। ঢুকতেই দেখা গেল ধুলো মাকড়সার জালে মোড়া একটা বহু দিনের অব্যবহৃত ঘর। ধুলো মাখা স্যাঁতস্যাঁতে মেঝে, তবে ধুলোয় মাখা কিছু পুরানো আসবাবও পড়ে আছে সেখানে। আর সেখানে রয়েছে একটা খুব সুন্দর দেখতে একটা খুব বড় আয়নাও। দেওয়ালে দেখলাম একজন জমিদারের ছবি। তাহলে ইনি কি এখানকার সেই জমিদার? এনারই কি এই জমিদার বাড়ি? ঘনশ্যামকে জিজ্ঞেস করতেও বলল, হ্যাঁ, হয়তো এই জমিদার বাড়ি উনারই। যাই হোক, সেই বড় আয়নাটা বেশ পছন্দ হলো আমার। সেটাকে নিজের ঘরে নিয়ে যাব ঠিক করলাম। ঘনাদা, এই আয়নাটা আমি নিচে আমার থাকার ঘরে নিয়ে যাচ্ছি। এটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। বাবু ওসব নিয়েন না বাবু। এই যেখানকার জিনিস সেখানেই থাক বাবু, নিয়েন না। আমি কান দিলাম না ওর কথায়। সত্যি এই আয়নাটা খুব পছন্দ হয়েছে আমার। নিজের ঘরে নিয়ে এসে রেখে দিলাম ওটাকে। সেদিন বিদ্যালয়ে ছুটি হওয়ার পর বাকি শিক্ষকদের সাথে গল্প করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি ঘরে ফেরার পর ঘনশ্যাম আমাকে রাতের খাবার দিয়ে যায়। সেটা খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমটা ভেঙে গেল একটা আওয়াজে। মনে হলো আমি যে ঘরটাতে আছি ঠিক তার উপরের ঘরটাতে কি যেন সারা ঘরময় পাইচারি করছে। এত রাতে উপরের ঘরে কে হাঁটছে? আর ঘনশ্যাম তো আমায় বলেছিল যদি কোনো অসুবিধা হয় তাহলে তখনই তাকে ডাক দিতে। তাহলে উপরের ঘরে কি কেউ এসেছে? আমি ঘুমিয়ে পড়ার পর হবে হয়তো তাই। নিজের মনকে এটা বুঝিয়ে আবার ঘুমিয়ে পড়ি। রোজকার মতো সেদিনও ভোরবেলাতেই ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে দেখি ঘনাদাও ততক্ষণে উঠে পড়েছে, আর তার চাও তৈরি। চা খেতে খেতে ঘনাদাকে জিজ্ঞাসা করি,
ঘনাদা, তুমি কি কাল রাতের বেলায় উপরের ঘরটায় ছিলে? কই না তো, আমি তো আপনার পাশের ঘরে ছিলাম। তাহলে কাল গভীর রাতে ওই উপরের ঘরটায় কার হঠাৎ শব্দ পেলাম? আমি ছাড়া আর অন্য কেউ কি এসেছে এখানে? কই কই না তো, কেউ তো থাকে না উপরের ঘরে, আর কেউ আসেও নি। আপনি তাহলে মনে হয় ইঁদুরের দৌড়ানোর আওয়াজ পেয়েছেন কাল রাত্রিরে। আমি এতটা ভুল তো শুনিনি, নিশ্চিত ছিলাম। আমার জানার ইচ্ছে আরো বেড়ে গেল। তখন মাঝরাত, হঠাৎ কি যেন একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। এই মাঝরাতে কিসের আওয়াজ হলো? আওয়াজটা কি আয়নাটার দিক থেকে এলো? উঠে আয়নাটার কাছে যেতেই চমকে উঠলাম। আমার পিছনে ওই বিভৎস মূর্তি কার? পিছনে ঘুরে দাঁড়াতেই দেখি কেউ কোথাও নেই তো। প্রচন্ড একটা ভয় চেপে বসলো মনের মধ্যে। ওই বিভৎস চেহারা, ওখানেও কাকে দেখলাম আমি? আবার আয়নাটার দিকে ঘুরে তাকাতেই দেখি সেই মূর্তি সেখানেই রয়েছে দাঁড়িয়ে, যেন আমারই অপেক্ষা করছে। আরে, মূর্তিটা কি আমার দিকে এগিয়ে আসছে? ভয় দু চোখ বন্ধ করে ফেললাম আমি। আস্তে আস্তে সেই আওয়াজটা ঘুমে এলো। চোখ খুলে দেখতে পেলাম এখন কেউ কোথাও নেই, আর কোথাও কোনো শব্দও নেই। কোনো রকমে বিছানায় এসে শুয়ে পড়লাম আমি। সেই রাতে আর দু চোখের পাতা কোনোভাবেই এক করতে পারলাম না। সেদিন বিদ্যালয় থেকে ফেরার পথে মনে হলো কোনো রহস্যময় ছায়ার মতো কিছু যেন আমার পিছু নিয়েছে, কিন্তু কাউকেই কোথাও দেখতে পেলাম না। একটা কোনো অজানা আতঙ্ক যেন ক্রমশ চেপে বসছে মনের মধ্যে। সেই দিন রাতের বেলা আমি মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন হঠাৎ আবার সেই পাল চলার শব্দ। আমার পায়ের কাছের খোলা জানলাটার দিক থেকে আসছে মনে হচ্ছে যেন শব্দটা। আমি বিছানায় উঠে বসে জানলার দিকে তাকাতেই দেখলাম কেউ যেন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি একটু ভালো করে দেখতে চেষ্টা করলাম যে কে ওটা। বাঁচাও, ঘনাদা! যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি ঘরের মেঝেতে পড়ে আছি। তখন মাথাটা তখনও যন্ত্রণা করছে খুব। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, আপনি মাটিতে শুয়ে আছেন কেন? ঘনাদার ডাক শুনে আমি চোখ খুলি। ওই চেহারাটা। চেহারা? কে? কি? তোমায় কাল রাতে কতবার ডাকছিলাম। আপনি কাল রাতে আমায় ডাকছিলেন? আমি তো কিছু শুনতে পাইনি। কি হয়েছে বাবু? না, কিছু না, আমায় একটুখানি জল এনে দাও। ঘনাদা বয়স্ক মানুষ, পাছে তার এইসব শুনে আবার শরীর খারাপ পড়ে, তাই তাকে আর কিছু ভেঙে বললাম না। আজ বিদ্যালয়ে যেতে যেতেই ঠিক করলাম আমাদের বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক শান্তিরঞ্জন বাবুর সাথে কথা বলবো। এই পুরনো জমিদার বাড়ির আসল ইতিহাসটা জানা খুবই দরকার। কি হলো মহেশ, তুমি চুপচাপ বসে আছো? সকাল থেকেই দেখছি তুমি একদম চুপ হয়ে গেছো। শান্তিরঞ্জন বাবু, আপনি তো এই আবিগঞ্জেরই বাসিন্দা। যে জমিদার বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে তার কি কোনো ইতিহাস আছে? পুরনো বাড়ি, প্রতিটা ইটে যেন কিছু গল্প আছে। আপনি যদি দয়া করে একটু আমায় বলেন। যতদূর আমি জানি ওই বাড়ি ছিল এখানকার এক কুখ্যাত জমিদারের, জমিদার ভবানী চরণ রায়। ইংরেজদের উমেদারি করে অনেক ধন সম্পত্তি সে অর্জন করেছিল।
কিন্তু গ্রামের গরিব প্রজাদের প্রতি সে অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর ব্যবহার করত। কোনো গ্রামবাসীর সুখে ছিল না তার আমলে। বন্যা খরা যাই হোক না কেন, যেভাবেই হোক, গ্রামের লোকেদের থেকে মোটা খাজনা সে আদায় করতই। আর সেই জমিদারের পোষা লেঠেল বাহিনী, তারাও অহেতুক অত্যাচার চালাতো সেই গ্রামবাসীদের ওপর। তারপর একদিন গ্রামবাসীদের সহ্যের বাঁধ ভাঙল। অবশেষে বিদ্রোহ ঘোষণা করল গ্রামের সমস্ত লোকজন মিলে। এক রাতে লাঠি, মশাল সবকিছু নিয়ে তারা চড়াও হয় সেই জমিদার বাড়িতে। জমিদারের পোষা লেঠেল বাহিনী সেই রাতে ঠেকাতে পারেনি সেই বিশাল বিদ্রোহী গ্রামবাসীদের ভিড়। সেই লেঠেল বাহিনীকে পরাস্ত করে তারা এগিয়ে যায় জমিদারের ঘরে, আর তাদের মধ্যে বলশালী দুজন লোক খুন করে সেই অত্যাচারী জমিদারকে। ওই সময় থেকে ওই বাড়ি ওই রকমই পড়ে আছে, লোক থাকেনি আর কেউ কখনো। জায়গার অভাবে তোমাকে ওখানে থাকতে দেওয়া হয়েছিল। কেন, কিছু অসুবিধা হচ্ছে নাকি? খুলে বলতে পারো আমায়। না না, সেরকম কিছু নয়। আর পুরনো জিনিসপত্রের ওপর আমার আগ্রহ আছে বটে। ও, তাহলে ঠিক আছে। ব্যাপারটা আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম। যা কি আমি দেখছি রোজ রাতের বেলায়, সেটা কি তবে ওই জমিদারেরই ভূত? সেই রাতে যা ঘটনা ঘটল, সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি। সন্ধ্যা থেকেই খুব বৃষ্টি হচ্ছে। রমাপদ বাড়িতে ছিল না সেদিন। ঘরে তার থেকে নেওয়া হ্যারিকেনটা জ্বালিয়ে বসে আছি, কিন্তু খালি আমার যেন মনে হচ্ছে আয়নাটা থেকে কেউ যেন অনবরত আমায় দেখে চলেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আলোটা জ্বালিয়ে রেখে শুয়ে পড়লাম। তখন রাত কটা বাজে কি জানি, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আবার সেই আগের মতো পায়ের আওয়াজ, কিন্তু এবার সে আওয়াজ আর উপরের ঘরে হচ্ছে না, আওয়াজ হচ্ছে আমার এই ঘর থেকে। আয়নাটার কাছ থেকে কিরকম একটা শব্দ হচ্ছে না? ভয়ে ভয়ে কোন রকমে বিছানা থেকে উঠে আয়নাটার দিকে এগিয়ে গেলাম। আমি ভয়ে পিছিয়ে দেওয়ালের গায়ে সেটে গেলাম। না না, আমাকে ছেড়ে দাও। কোনো রকমে আমি সেই হাতের শক্ত বাঁধন ছাড়িয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে পড়লাম। এক মুহূর্তের জন্য আর পিছনে ফিরে না তাকিয়ে সোজা দৌড়াতে থাকলাম আমি। দরকার নেই আমার এমন চাকরি। ছুটতে ছুটতে সেই জায়গাটার কাছে এসে পড়লাম। সকালে প্রথম যে ট্রেনটা আসবে তাতে করেই পালিয়ে যাব আমি আদিগঞ্জ থেকে। হঠাৎ, মহেশ বাবু, আপনি যে কথা দিয়েছিলেন আপনি যাবেন না। আরে এটা জীবন বাবুর গলা না? সেই রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছেন জীবন বাবু। জীবন বাবু না, জীবন বাবুর আত্মা। জীবন বাবু, আপনি আপনি তো। হ্যাঁ ঠিকই, আমি আর বেঁচে নেই, তবে আদিগঞ্জের মায়া ছেড়ে যেতে পারিনি। আপনার হাতে ছাত্রদের ভার তুলে দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। না না, আমি আপনার কোনো ক্ষতি করব না, বা আপনাকে জোরও করব না। অনুরোধ বা ছোট ভাইয়ের কাছে আবদার বলতে পারেন। এই আদিগঞ্জ ছেড়ে, আমার ছাত্রদের ছেড়ে এভাবে চলে যাবেন না। আমি তো যেতে চাই নাই, কিন্তু ওই সেই জমিদার বাড়িতে। আমি জানি, কিন্তু আপনার এখন আদিগঞ্জ থেকে পালিয়ে গিয়েও কোনো লাভ নেই। আপনি যেখানেই যাবেন ওই দুষ্ট আত্মা আপনার পিছু ছাড়বে না কিছুতেই। আমার কথা শুনুন, ওই দুষ্ট আত্মা ওই বাড়িরই কোনো এক তার নিজস্ব ব্যবহারের আসবাবে বাধা পড়েছিল। আপনি হয়তো
অজান্তেই কোনোভাবে তাকে মুক্ত করে দিয়েছেন, আর এখন সে আপনার উপরই তার সমস্ত রাগ মেটাচ্ছে। আপনাকে সেই বিশেষ জিনিসটাকেই নষ্ট করতে হবে। আপনাকে এইভাবে চলে যেতে দিতে পারি না। ভালো থাকবেন মহেশবাবু, আমার বিদ্যালয় আর আমার ছাত্রদের দেখে রাখবেন। আমি চলি এবার, বিদায়। আমি বুঝতে পারলাম এবার আসল ব্যাপারটা। কথাটা তো উনি ঠিকই বলেছেন, এটা তো ভেবে দেখিনি। ওই আয়নাটাকে নিয়ে এসেই আমি আমার সব থেকে বড় ভুলটা করেছি। আবার ফিরে চললাম ওই জমিদার বাড়িতে। আপনি চিন্তা করবেন না জীবনবাবু, আমি এখান থেকে কোথাও যাব না। এগিয়ে গেলাম কাচের আয়নাটার দিকে। এই আয়নাটাকে আজ আমায় ভাঙতেই হবে। আয়নাটার উপাশে তখন দেখা যাচ্ছে সেই জমিদারের বীভৎস ভয়ঙ্কর মুখ। ভাঙলো না কেন আয়নাটা? কিন্তু এ কি, কেউ যেন আমার হাত ধরে রেখেছে। আমি হাতটা এগোতে পারছি না কিছুতেই। এই দুষ্ট শক্তির হাতে আমার কিছুতেই নিজেকে হারতে দেওয়া চলবে না। বাইরে যেন প্রবল ঝড় উঠতে শুরু করেছে। নিজের সব শক্তি একত্র করে মারলাম আমি আয়নাটার কাঁচ লক্ষ্য করে। আয়নাটার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে কাঁচ ছড়িয়ে পড়ল চারপাশে। বাইরের পরিবেশও যেন একদম শান্ত হয়ে এলো এবার। পরের দিন যেন সমস্ত ভয় ভীতি সব মুছে একদম শান্ত আর সুন্দর সকালটাকে মন ভরে উপভোগ করতে পারলাম। তবে জীবনবাবুকে মনে মনে প্রণাম না জানিয়ে থাকতে পারলাম না। ওনার জন্য সেদিন অতুল প্রাণে বেঁচে গিয়েছিল, আর আজ উনি আমাকেও বাঁচিয়ে দিয়ে গেলেন। বুঝলে হে, এইভাবেই একই সাথে ভয় আর ভালোবাসা মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল আমার, যেখানে একটি অশুভ আত্মা আমাকে মারতে চেয়েছিল, আবার অন্যদিকে আরেকটি শুভ আত্মা বাঁচার পথ বলে দিয়েছিল। জীবনবাবুর কথা ভেবে সেই তিনজনেরও মাথা ভালোবাসায় আর শ্রদ্ধায় যেন নত হয়ে যায়। এমন একজন মানুষ আজকে পৃথিবীতে সত্যিই বড্ড বিরল।